আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনলাইনে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন যে নাহিদ লিমন এবং যে বৃষ্টি তাদেরকে কেন খুন করা হলো? এর কারণটা কি? অনেকেই অনেক কিছু শেয়ার করেছেন যে তাদের প্রতি জেলাস ছিল হিশাম। তাদের সুখ তার সহ্য হচ্ছিল না। তার সুন্দর কেরিয়ার তারা পিএইচডি করার পর অনেক ভালো কেরিয়ার ফলে এইজন্যই তাদেরকে খুন করা হয়েছে। কিন্তু হিশাম যে খুন করেছে বা তাদেরকে হত্যা করেছে সে তো স্বীকারই করেনি। এক বড় ভাই দেখলাম যে অনলাইনে উনি নাকি ১০০ র মতো রিল দেখেছে শুধু কারণ খুঁজে বের করার জন্য। কিন্তু তারা খুব সুন্দর করে শুরু করে স্টার্টিংটা ভিতরে কিছুই থাকে না। ফলে এই যে আপনারা যারা হতাশায় আছেন তারা কারণ খুঁজে বেড়াচ্ছেন আপনাদের জন্যই আমার এই ভিডিও। যে এখানে যেটা হয় যে আমেরিকায় পিএইচডি করার পরেই যে ভালো কেরিয়ার তা নয়। আমাদের অনেক ইমিগ্রেশন প্রসেস রয়েছে, অনেক চাকরি নিতে হয়। চাকরি নেওয়াটা অনেক কঠিন। ফলে এখানে পিএইচডি করলে যে ভালো কেরিয়ার বা দেশ থেকে যারা এরকমভাবে লিখে বেড়াচ্ছেন বা অনেকেই একদম পুরোপুরি কারণ ব্যাখ্যা করে ফেলছেন, হয়তো আমেরিকা আপনার কখনো আসা হয়নি, এত হাজার মাইল দূরে বসে আমেরিকা সম্পর্কে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, সেটাও সঠিক না। আমেরিকায় আপনি আসবেন, মুহূর্তের মধ্যে ১০ বছর চলে যাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই। আরেক গ্রুপ বলছে যে লিমন তার নামে কমপ্লেন দিয়েছিল, সে যাদের কাছ থেকে বাসাটা ভাড়া নিয়েছে বা স্টুডেন্ট হাউজিং তাদেরকে এই কমপ্লেন দেওয়ার কারণে হতে পারে। সেটা লিমনের ভাই বলেছে, সেটার একটু ধারণা ঠিক হতে পারে। কারণ তার সাথে তার ঝামেলা হচ্ছিল এবং যেহেতু এখানে কমপ্লেন দিয়েছে, সেই কমপ্লেন দেওয়ার কারণে সে এটা করতে পারে। কিন্তু কমপ্লেন কিন্তু লিমন একা দেয়নি। ওখানে ৩ জন থাকতো। ফলে লিমন আরেকজন রুমমেট ২ জনেই কমপ্লেন দিয়েছে। কিন্তু সে লিমনের উপর কেন অ্যাটাক করলো? বা লিমনের প্রতি যদি তার ক্ষোভ থাকে, লিমনকে সে হত্যা করতে পারে। লিমনের সাথে সে আবার বৃষ্টিকে কেন টেনে নিয়ে আসলো? ফলে তার যে একটা প্রি প্ল্যান, তার উত্তরটা এখন লিমন, বৃষ্টি বা হিশাম তারাই দিতে পারবে। লিমন বৃষ্টি বেঁচে নেই। ফলে হিশাম যদি মুখ না খোলে, ফলে তদন্তকারী কর্মকর্তাদের কিন্তু খুঁজে খুঁজে বের করতে হয়েছে। কি করে তারা খুঁজে খুঁজে বের করেছে এবং কারণটা কি? এবং আদৌ কি তার মৃত্যুদণ্ড দেয়া হবে বা মৃত্যুদণ্ড কার্যকর হবে? আমেরিকান ল কি বলে? সেটা নিয়েই কথা বলবো ইন ডিটেল এই ভিডিওতে। আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। 100% আইডিয়া না পেলেও মোটামুটি আপনারা যে ঘটনাগুলা ঘটেছে সেটার একটা ডিটেইল আইডিয়া পাবেন। প্রথম আসি যে প্রথম ঘটনাটা কি ঘটেছে সেটা হচ্ছে যে এপ্রিল মাসের ১৬ তারিখ বৃহস্পতিবার। এপ্রিল মাসের ১৬ তারিখ বৃহস্পতিবার তাদেরকে লাস্ট দেখা গিয়েছিল। বৃষ্টিকে দেখা গিয়েছে ক্যাম্পাসে। ক্যাম্পাসে সে ছাতাসহ দেখা গিয়েছে এটা। আরেকটা জিনিস হচ্ছে যে তাদের সাথে কথা হয়েছে। তাদের ফোন ট্র্যাক করে দেখা গিয়েছে যে তাদের সাথে কথা হয়েছে বিকেলবেলা। আর বৃষ্টির এক বন্ধুর তার চশমা দেওয়ার কথা ছিল। সেও তাকে ফোন দিয়েছে, বৃষ্টিকে ফোন ধরেনি। ফলে তার সাথে আর কথা হয়নি। তাহলে ১৭ তারিখ শুক্রবার দিন, পরের দিন তাকে মিসিং যে ইনফরমেশন বা সেটা পুলিশের কাছে যায় যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা নিখোঁজ। হ্যাঁ, বাংলাদেশী আমরা কিন্তু অনেক পরে জানতে পারি। কিন্তু যারা ওখানে তার বন্ধু-বান্ধব তারা জানে যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা তাদের সাথে যোগাযোগ নাই। ফলে তারা কমপ্লেইন করে। তো পুলিশ যেটা তদন্ত শুরু করে, এখানে কিন্তু ইনফরমেশনগুলো নেই। মোবাইল ইনফরমেশন, কার সাথে গিয়ে কথা বলেছে, তাকে কোথায় দেখা গিয়েছিল, সিসি ক্যামেরা। ফলে আমরা জানতে পারি যে বৃষ্টিকে ক্যাম্পাসে দেখা গিয়েছিল বা লিমন কোন জায়গাটায় ছিল। ফলে তার রুমমেটের কাছে জিজ্ঞাসা করে। রুমমেট যেটা বললাম যে আমরা রুমমেট হিসাম নিয়ে আলোচনা করছি কিন্তু আরেকজন রুমমেট আছে। তাকে যখন জিজ্ঞাসা করলো, সে বলল যে সে তাকে ১৫ তারিখ দেখেছে ডিনার বানাচ্ছে, সে রাতের খাবার বানাচ্ছে, সেই তার দেখা। কিন্তু যখন হিশামকে জিজ্ঞাসা করলো, হিশাম তখন উল্টাপাল্টা উত্তর দিচ্ছিল। যে এক হচ্ছে যে সে তাদেরকে দেখেনি, সে তাদেরকে চিনেনি। কিন্তু হিশামের ফোনের লোকেশন আর লিমনের ফোনের লোকেশন ক্লিয়ার ওয়াটারের ওই জায়গাটায় ছিল রাতের বেলা। অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটে বৃহস্পতিবার। ফলে তাকে যখন সে প্রশ্নটা করে সে বলে যে ফিশিংয়ের জন্য লিমন রিকোয়েস্ট করেছে তাই আমি ড্রপ করেছি। কিন্তু যখন আবার বৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করে প্রথম বলেছে না আমি বৃষ্টিকে চিনি না। তারপর সে বলে যে না তারা দুইজনেই ড্রপ করার জন্য রিকোয়েস্ট করেছিল। ফলে তার কথাগুলো ছিল উল্টাপাল্টা। ফলে তাদের মেইন সন্দেহ যেটা যায় জিজ্ঞাসাবাদের জন্য সেটা যায় হিশামের দিকে। আর এখানে বাংলাদেশের মতো না যে হিশামকে তারা ধরে নিয়ে গেল, রিমান্ডে নিয়ে গেল, তা নয়। তারা জিজ্ঞাসাবাদ চলছে। আর তার যে অন্যান্য ইনফরমেশনগুলো তারা জানার চেষ্টা করলো। তখন তারা অনেক ইনফরমেশন পেল। যেমন হিশামের হাতে তারা ব্যান্ডেজ দেখতে পেল। জিজ্ঞেস করলো যে কি করে কাটছে, কেটে গেছে কিভাবে, এটা ফ্রেশ কাট। সে বলল যে আমি পেঁয়াজ কাটতে গিয়ে এটা কেটে ফেলেছি। স্বাভাবিকভাবে তারা কিছু ফলো আপ প্রশ্ন করে যে পেঁয়াজ কাটতেছো ভালো কথা, পেঁয়াজ কি রান্না করার জন্য পেঁয়াজ কেটেছ? সে কিন্তু উত্তর দিতে পারে নাই। ফলে এই যে তার উল্টাপাল্টা আপনি যখন মিথ্যা উত্তর দিয়ে যাবেন তখন কিন্তু ধরা খাবেন। ফলে তারা হিশামের দিকেই কিন্তু তাদের পুরোপুরি তাদের একটা অর্থাৎ তাদের ধারণা বলি বা তারা তাকেই টার্গেট করে তারা তদন্তটা শুরু করে এবং সে দেখলো যে হিশাম
তার ফোনে সে অর্ডার করেছে সিবিএস থেকে, সে ডোরড্যাশের মাধ্যমে অনেকগুলা এই যে ট্র্যাশ বা ক্লিন করার এই জিনিসগুলো সে অর্ডার করেছে সিবিএস থেকে। রুমমেটকে যখন জিজ্ঞাসা করলো আরেক রুমমেট, সে বলল ইয়েস 17 এপ্রিল রাতে সে দেখেছে যে অনেক কিছু রাতের বেলা সে ট্র্যাশ ব্যাগে করে যেখানে ডাম্প স্টেশন সেই জায়গাটায় সে নিয়ে যায়। এটা একটা ইনফরমেশন। অর্থাৎ এই জিনিসগুলো দেখার পর দেখা গেল যে হিশাম কিছু না কিছু একটা ঘটিয়েছে। তারপর তারা রুম চেক করার জন্য যায়। জামিলের রুমে যখন যায়, জামিলের রুমে গিয়ে যে নাহিদার যে জুতা বা বৃষ্টির জুতাটা পায়, যেটা ক্যাম্পাসে সিসি ক্যামেরায় দেখা গিয়েছিল। ফলে এটা একটা ধারণা যে এই জায়গাটায় শুধু লিমন একা না, এখানে ঘটনায় বৃষ্টিও ছিল। এবং হিশামের রুম থেকেই তারা যে দেখা যায় যে ব্লাড বা এই জিনিসগুলো পড়ে থাকতে দেখা যায়, বা যখন তারা ওই জায়গাটায় যায় সেখানেও তারা কিছু ইনফরমেশন পায়, এবং যে আইডি কার্ড, বৃষ্টির আইডি কার্ড সেটা পায়, বা ফোন কভার, এই জিনিসগুলো তারা পায়। ফলে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ঘটনা ঘটেছে। তারা 22 এপ্রিল যায় হিশামের মায়ের কাছে। মা তখন যে ইনফরমেশন দেয় সেটা আরও ভয়ানক। মা তখন বলে যে হিশামের আগে থেকেই সমস্যা এবং তার ফ্যামিলির সাথে অনেক সমস্যা, অতীতেও তার রেকর্ড আছে, এবং তার ভাই তার বাসায় ঢুকতে দেয় না। সে অফিসিয়ালি কমপ্লেন করে রেখেছে। আমেরিকায় অফিসিয়ালি কমপ্লেন করে রাখতে পারবেন যে কাউকে যদি আপনি আপনার এরিয়ায় ঢুকতে না দিতে চান, কমপ্লেন যদি করা থাকে 1 বছর সে এরিয়ায় ঢুকলেই সে অটোমেটিক অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে। ফলে ট্রেসপাসিং এই জিনিসগুলো দেখবেন যে আমেরিকা অনেক জায়গায় লেখা থাকে যে নো ট্রেসপাসিং, অর্থাৎ ওই জায়গাটায় যদি আপনি যান তখন কিন্তু তারা আপনাকে এটা দিয়ে দিবে। এটা দিলে কিন্তু আপনার নামে একটা অর্থাৎ পুলিশ রেকর্ড হয়ে যাবে। ফলে এই জিনিসটা কিন্তু তার করা ছিল। এবং তার মা বলে যে 18 এপ্রিল সে দেখেছে, এবং সে পেঁয়াজ কাটার বা এরকম কোনো কিছুই না। ফলে ওখান থেকে তারা কিছু ইনফরমেশন পায় যে হিশাম যে জিনিসগুলো তারা বলছে, সেটা তাদেরকে বলছে, তদন্তকারী কর্মকর্তাদের বলছে, সেটা সে মিথ্যা বলছে। এরপর তারা যেটা দেখলো যে 17 এপ্রিল রাতে যে হিশাম সে যে ব্রিজের কথাটা আসছে, ফ্রাঙ্কলিন ব্রিজ, ওই ব্রিজে সে রাতের বেলা যায় এবং 3 মিনিটের জন্য সেখানে সে দাঁড়ায় গাড়িটা এবং আবার চলে যায়। ওই জায়গাটাই কিন্তু তারা পরবর্তীতে চেক করার জন্য নামে পানিতে। গার্বেজ ব্যাগ বা যেখান থেকে তারা লিমনের মরদেহটা উদ্ধার করে, সেটা অলরেডি 7 দিন পর ওই জায়গাটায় উদ্ধার করার পর তারপর কিন্তু তারা দেখে যে এই সেম গার্বেজ ব্যাগ, যে গার্বেজ ব্যাগটা সে অর্ডার দিয়েছে বা সে যেই গার্বেজ ব্যাগটা তার বেডের নিচে পাওয়া গিয়েছে সেটাই, অর্থাৎ তারা শিওর হয় সেটা করেছে। কিন্তু সে কিন্তু স্বীকার করতেছে না, এই পর্যন্ত কিন্তু সে স্বীকার করেনি। এবং সে যে অ্যামাজনে অর্ডার দিয়েছে 7 তারিখ, ঘটনা ঘটেছে 16 তারিখ, 7 এপ্রিল, অর্থাৎ 7 দিন আগে সে অর্ডার দিয়েছে, তার মানে সেটা একটা প্রিপ্লেন। এর কিন্তু 7 দিন আগে লিমন কমপ্লেন দিয়েছিল, অর্থাৎ 15 দিন। কমপ্লেন দেওয়ার 15 দিনের মধ্যেই কিন্তু সে এই ঘটনাটা সে শিকার হয় হত্যাকাণ্ডের। ফলে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারলিঙ্কড, এবং পুলিশ শিওর যে সে এটা ঘটিয়েছে। এবং পরবর্তীতে যেদিন এপ্রিল 23, অর্থাৎ যে বডিটা তারা উদ্ধার করে, যেহেতু সে ওই জায়গাটায় গিয়েছিল 17 এপ্রিল, এটার উপর বেসিস করে এপ্রিল 23 কিন্তু এটা উদ্ধার করে। এপ্রিল 24 কিন্তু হিশাম অ্যারেস্ট হয়। ফলে দেখুন এই যে ঘটনা, এই ঘটনা প্রত্যেকটা কিন্তু তদন্তকারী কর্মকর্তাটা শিওর হয়েছে। অনলাইনে নানা রকম অ্যাক্টিভিটিস, তার লোকেশন, এবং সে কিন্তু চ্যাট জিপিটিকে নানা রকম জিনিস জিজ্ঞাসা করেছে। তারা এটাও কিন্তু বের করেছে যে চ্যাট জিপিটিকে সে প্রতিটা পয়েন্ট, অর্থাৎ একদিকে মিডিয়ায় এটা খবর চলে আসছে, সেও কিন্তু এটা মনিটর করতেছে যে কি হবে, সে কি করে জিনিসগুলো হাইড করা যায়, প্রত্যেকটা জিনিস। এবং প্রত্যেকটা জিনিস, এই যে ঘটনাগুলো, এটা কিন্তু আদালতে উপস্থাপন করা হয়েছে। যখন তাকে আদালতে তোলা হলো বা পুলিশ যখন তাকে রিপোর্ট দিল, প্রতিটা দিনের যে ঘটনা, কোন কোন জায়গায় দেখা গিয়েছিল, হিশাম কি করেছে, চ্যাট জিপিটিকে কি জিজ্ঞাসা করছে, সেই ডিটেল ইনফরমেশনগুলো আসছে। সেখান থেকেই কিন্তু আমি জানার চেষ্টা করেছি বা আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে কোথাও কিন্তু শেষ বলে নাই যে আমি তাদেরকে হত্যা করেছি, কোথাও কিন্তু বলে নাই যে আমি তাদের প্রতি জেলাস ছিলাম, তার সুখ আমার সহ্য হচ্ছিল না, যেটা আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন যে তার সুখ সহ্য হচ্ছিল না তাই তাকে হত্যা করা হয়েছে। সে তার ভবিষ্যৎ সুন্দর কেরিয়ার, তার কেরিয়ার বিনষ্ট, তার গার্লফ্রেন্ডকে তার সহ্য হচ্ছিল না। হিশামের নিজেরও কিন্তু গার্লফ্রেন্ড রয়েছে, কিন্তু তার যেহেতু অর্থাৎ মানসিকভাবে সে সুস্থ না, ফলে সে আলাদা থাকে, তার ফ্যামিলিতেও কিন্তু তার জায়গা নেই। এই জিনিসটা এখন সচেতন থাকা উচিত আমাদের, যে আমার রুমমেট কেমন, আমি আগের ভিডিওতেও বলেছি। আর কমপ্লেন দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকা উচিত, এটাও কিন্তু একটা শিক্ষা। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমি তখন আটলান্টা ছিলাম, প্রথম আটলান্টায় আসি, জাপান থেকে এসেছি, তখন বুঝে উঠতে পারিনি যে আমেরিকাটা কেমন। বিশ্ববিদ্যালয়ের কাছে অনেক স্টুডেন্টরা থাকে, ওই জায়গাটায় আমিও এসে উঠে গেলাম। কিন্তু কয়েকদিন পরে আমি বুঝতে পারলাম, যখন অন্যান্য জায়গা থেকে ওই জায়গাটা আলাদা। ভালোই ছিল, হঠাৎ দেখলাম যে পাশে ওরা রাতে পার্টি করছে, পার্টির মধ্যেই দেখা যায় তারা গোলাগুলি শুরু। তো
তো গুলির শব্দ আসছে বা সবকিছুই। পরের দিন যেটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে কমপ্লেইন করতে হবে। তারা সবাইকে ফোন দিল আশেপাশে। বলল, আমি বললাম যে, "ইয়েস, আমি গুলির শব্দ শুনছি এখানে।" সে বলল, "তাহলে অফিসে এসে তুমি একটা কমপ্লেইন দিয়ে যাও বা কমপ্লেইন লেটার একটু সাইন দিয়ে যাও।" আমি বলছি যে, "আমি আসবো।" তখন আমি একজনের সাথে পরামর্শ করলাম। তখন সে বলল, "খবরদার ভুলেও যাবেন না। কারণ ওর কমপ্লেইন আপনি দিবেন, পরবর্তীতে যারা কমপ্লেইন দিয়েছে তাদের উপর সে অ্যাটাক করবে। এটা ভুলেও করতে যাবেন না।" আমি ওদেরকে রিকোয়েস্ট করলাম যে, "তুমি আমাকে রিলিজ লেটার দিয়ে দাও।" কারণ আমেরিকায় যখন আপনি ১ বছরের জন্য লিজ নিবেন, তখন ১ম আপনাকে যেটা হয় যে আপনাকে ১ম ১ মাসের অ্যাডভান্স দিতে হবে। মাঝখানে যদি আপনি চলে যান ২ মাসের ভাড়া দিয়ে যেতে হবে, অনেক জরিমানা। ফলে যেটা হয় যে ওরা যদি আপনাকে রিলিজ দিয়ে দেয়, আপনার এটা দিতে হবে না। আমি রিলিজ নিয়ে চলে গেলাম। ফলে এই জিনিসগুলা কিন্তু আমাদের কোন ঘটনাটা কি হয়, যারা অভিজ্ঞ, আমি সবসময় বলি একটু পরামর্শ করে নিবেন। কোন জায়গাটায় আপনি আছেন, জায়গাটা কেমন? সেই জিনিসগুলা যারা অতীতে যারা ছিল সিনিয়র, তাদের কাছে পরামর্শ নিয়ে কাজগুলা করবেন। তাহলে অনেক কিছু ইজি হবে। যেন এই জিনিসগুলা না ঘটে বা এই ঘটনার শিকার যেন ভবিষ্যতে আর কেউ না হয়। যা হোক, লিমনের যে আমেরিকায় জানাজা সেটা সম্পন্ন হয়েছে। মরদেহ হয়তো ৪ তারিখ ৫ তারিখ বাংলাদেশে চলে আসবে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এরকম ঘটনা যেন না ঘটে। বাংলাদেশী বলেন, অন্যান্য ছাত্রছাত্রী সবাই কিন্তু মর্মাহত এরকম একটা ঘটনা। বাংলাদেশের প্রচুর ছাত্রছাত্রী এই জায়গাটায় রয়েছে। অন্যান্য যারা রয়েছে তাদেরকে বলব যে আপনারা একটু সচেতন থাকবেন। ক্যাম্পাসের যে জায়গাটায় আছেন, বিশেষ করে রাতের বেলা যে জায়গাগুলোতে যাওয়া নিরাপদ না, বা অযথা কারো সাথে তর্কে যাবেন না। আমরা অনেক সময় তর্কে জিততে চাই। সেটা দেশেও কিন্তু অনেক সময় ইদানিং দেশের মানুষেরও, যেহেতু এই সময়টায় বর্তমান সময়টায় মানুষের অর্থাৎ অস্থিরতা অনেক বেড়েছে, মানুষের ডিমান্ড অনেক বেড়েছে। সেই তুলনায় অনেকেরই কাজ নাই, অনেকেরই ইনকাম নাই। ফলে মানুষ অস্থির বা অনেকেই অনেক ফ্রাস্ট্রেশন এ থাকে। ফলে অনেক কিছুই ঘটতে পারে। এই জায়গাগুলোতে আমাদের একটু দূরে থাকতে হবে বা আমাদেরকে সচেতন থাকতে হবে। আর মিথ্যা ইনফরমেশন গুলা শেয়ার না করি। এই যে এইজন্য হত্যাকাণ্ড ঘটেছে বা এই তার মৃত্যুদণ্ড কার্যকর হবেই, তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে বা তার মৃত্যুদণ্ড অলরেডি ডিক্লেয়ার্ড, বা তাদের মধ্যে একটা ত্রিভুজ প্রেমের বলি, এই জিনিসগুলা যে আমাদেরকে ছড়ানো হচ্ছে বা এই জিনিসগুলা এখন অনলাইনে যেটা হয় যে ভুল ইনফরমেশন বা ভুয়া ইনফরমেশনের ভিড়ে আসল ইনফরমেশনগুলাই কিন্তু মানুষ পাচ্ছে না। আর আমরা যারা এটা করছি, এবং এটা এখন অবশ্যই করা উচিত না। কিন্তু কিছু মানুষকে আপনি আটকাতে পারবেন না। যেটা আমরা করতে পারি যে যেটা সঠিক তথ্য সেটা আমরা একটু জানার চেষ্টা করব এবং সেটা শেয়ার করার চেষ্টা করব অন্য তথ্য বাদ দিয়ে। আর এই প্রসঙ্গে একটু বলি যে তার কি মৃত্যুদণ্ড আদৌ হবে কিনা? তার প্রতি যে অভিযোগগুলো আনা হয়েছে যে হত্যাকাণ্ড এবং সেটা গুম করা বা অনেক কিছু, সেটা obviously মৃত্যুদণ্ড। আমেরিকায় যেটা হয় অনেক সময় বন্ড দিয়ে অনেকেই জামিনে বের হয়ে যায়। তার বন্ড নিষেধাজ্ঞা দিয়ে দেয়া হয়েছে। সে এখন কাস্টডিতে আছে। কিন্তু এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমার এখানে পার্ডু ইউনিভার্সিটিতে, ইন্ডিয়ানাপলিসে পার্ডু ইউনিভার্সিটিতে একটা ঘটনা ঘটেছিল ২০২২ সালে। সেটা হচ্ছে ভারতীয় এক ছাত্র, সে কোরিয়ান ছাত্র রুমমেটের দ্বারা সে হত্যাকাণ্ডের শিকার হয়। একই কাহিনী, যে তার প্রতি তার ফ্যামিলি মেম্বার ছিল, সে ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক, এটা নাকি তার সহ্য হচ্ছিল না। পরে তাকে হত্যা করে ফেলে। সে নিজেই কিন্তু পুলিশকে ফোন দেয়, সে গুম বা করে না। পরবর্তীতে যেটা হয় যে আদালতে যখন বিচার প্রক্রিয়া শুরু হয় ২০২৪ সালে, হঠাৎ করে তার বিচার স্টপ হয়ে যায়, কারণ সে মানসিকভাবে আনস্টেবল। যেহেতু সে মানসিকভাবে আনস্টেবল, তাই এখন তার কোনো পানিশমেন্ট না দিয়ে তাকে ট্রিটমেন্ট করার জন্য তাকে সুযোগ দেওয়া হয়। ফলে এখন হিসাবের ক্ষেত্রে যেটা দেখলাম, সে অলরেডি মানসিকভাবে আনস্টেবল। অলরেডি তার মা বলেছে বা অতীতেও তার রেকর্ড আছে। এখন ওইটা দেখিয়ে যদি তার এটা পোস্ট করে রাখা হয়, জানি না এটা যারা বিচার বা যারা লয়ার বা যারা, তারাই কিন্তু সিদ্ধান্ত নিবে। আমাকেও আপনারা প্রশ্ন করতে পারেন এরকম কেন? যেটাই বললাম সেটা হচ্ছে এখানকার সিস্টেম বা এখানে যারা আইন বিশেষজ্ঞ তারা যে সিস্টেমটা বানিয়েছে সেটাই আমাদেরকে ফলো করতে হবে। আর আমরা যারা বাইরে থেকে আসছি ইমিগ্রেন্ট, আমাদের হচ্ছে আমাদের সচেতন থাকা উচিত। আমাদের কমিউনিটির সাথে অ্যাটাচ থাকা উচিত। কমিউনিটির যারা আগে আসছে, যারা অভিজ্ঞ রয়েছে তাদের কাছে পরামর্শ নেওয়া উচিত যে কি করলে আমাদের ভালো হবে। বা আমরা চাইলেই কিন্তু পুরোপুরি যে আপনি আমেরিকান সেটা হয়ে যেতে পারবেন না। পুরোপুরি ওই সিস্টেমে ঢুকে যেতে পারবেন না। আবার পুরোপুরি যেটা হচ্ছে যে আপনি বাংলাদেশী হয়ে থাকতে পারবেন না। ফলে যেই জিনিসটা সেটা হচ্ছে অ্যাডজাস্ট করে এখানকার সিস্টেম বা এখানকার অনেক সুযোগ সুবিধা রয়েছে, এখানকার অনেক যে প্রবলেমগুলো রয়েছে সেটা কি করে ওভারকাম করা যায় সেই সম্পর্কে আপনার একটা ধারণা নিতে হবে। আপনাদের সবার সুস্থ সুন্দর জীবন কামনা করি। আজ এ পর্যন্তই। আশা করি আপনারা কিছুটা ক্লিয়ার হয়েছেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।